আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 150তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 150তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 150তম ক্লাস। অডিয়েন্স, আজকের যে বিষয়ে আলোচনা করব তা দিনের বেলায় আমি ঘোষণা দিয়েছি আমার আইডিতে। আজকের বিষয় হচ্ছে আমরা রোগীলিপিতে কিংবা ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে নতুন ডাক্তার যারা কিছু কিছু ক্ষেত্রে আমরা আবেগবশত হয়ে একবার নির্ধারিত কিছু ওষুধ রোগ বিশেষে দিয়ে ফেলি বা দেওয়ার চেষ্টা করি। যেমন গলায় কাটা ফুটলে সাথে সাথে আমরা সাইনিসে দেওয়ার চেষ্টা করি। পেট খারাপ করলে কিছু ওষুধ মনে হয় যেন আমাদের একদম মাথায় তৈরি করে থাকে, যে ওষুধগুলি আমরা দেব। বমি করলে মনে হয় যেন আমাদের মাথায় কিছু ওষুধ একদম ফিক্সড করা থাকে, যে ওষুধটি আমরা দেওয়ার জন্য রেডি। রোগ যাই হোক না কেন, রোগীর সমস্যা যেটাই হোক, তার নামে কিছু ওষুধ মনে হয় আমাদের কাছে একেবারে রেডি করা। ঠিক এরকমই এক রোগী গত পরশুদিন আমাদের এসি সার্ভে ক্লাস চলছে, হঠাৎ রোগী হাজির। আমাদের এসি সার্ভে ডাক্তারের আত্মীয়, ওনার সমস্যা হচ্ছে পেটে কামড় দিয়ে বারবার মল দেয়, পেটে কামড় দিয়ে বাথরুমে যেতে হয়। এটা হচ্ছে ওনার সমস্যা, পেটে মোচড় দিয়ে বাথরুমে যেতে হচ্ছে। আপনারা সকলে জানেন, আমাদের দেশে হোক না কেন, যেখানে হোক, যদি কেউ কোন সমস্যা বলে আর সামনে যারা থাকে তারা যদি ওই ব্যাপারে অভিজ্ঞ নাও হন, ওই ব্যাপারে বিশেষজ্ঞ নাও হন, কিংবা ওই ব্যাপারে ওনার কোনো বিষয় জানাও নেই, তারপরে দেখবেন একটু পরামর্শ দিবে যে আপনি এই কাজটা করেন, ভালো হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, এই যে গত পরশুদিনের আমাদের এসি সার্ভে ডাক্তাররা যখন ক্লাস করছে, তখন এক ডাক্তার বললো যে আমার এক আত্মীয় এই অবস্থায় আছে, পেটটা মোচড় দিয়ে বাথরুমে দৌড় দিচ্ছে, বাথরুমে যাচ্ছে, পেটটা মোচড় দিয়ে বাথরুমে যেতে হচ্ছে, স্যার ওষুধ দেন। আমি ওষুধ বলার আগেই আমার আশেপাশে ডাক্তার যারা ছিলেন ওনারা এক একজন এক এক ওষুধের নাম বলতে শুরু করলেন। তবে ওষুধ যখন বলছে পেট মোচড় দিয়ে বাথরুমে যাচ্ছে, যখন উনি আবার বললেন যে ওনার রোগীর সমস্যাটা হলো দাঁতটা তুলে ফেলছে, দাঁতটা তুলে ফেলে দাঁত উঠে ফেলছিল। ওঠানোর পরে অ্যান্টিবায়োটিক দিয়েছে, সে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে দাঁত ডাক্তার যখন দাঁত উঠে
ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে খাওয়ার জন্য। অ্যান্টিবায়োটিক চলন্ত অবস্থায় 3 দিন পর থেকে তার এই পেটের সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা কি? পেটে মুসক দিয়ে ব্যথা হচ্ছে, পেটে কামড়াচ্ছে, পেট কামড়িয়ে কামড়টা দিলেই বাথরুমে দৌড়। এবার ডাক্তার ওষুধ বলতেছে। অডিয়েন্স, আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, নিশ্চয় আপনারা ওষুধটা লিখতে পারবেন। লিখেন তো, ওষুধটার নাম কি? লিখেন। অ্যান্টিবায়োটিক খাচ্ছিল, 3 দিন অ্যান্টিবায়োটিক খাচ্ছে। এই 3য় দিন থেকে পেটের মধ্যে নাভিতে একটু কামড় দিয়ে বাথরুমে দৌড় দিচ্ছে। এই যে বাথরুমে দৌড় দিচ্ছে, বাথরুমে যাচ্ছে, এই বাথরুমে যাওয়ার কথা শুনে আমার ডাক্তারেরা ওষুধ দেওয়া শুরু করলেন। নিশ্চয় আপনাদের ওষুধটি জানা। একটু লিখেন তো দেখি, একটু লিখেন। কে কে জানেন ওষুধটির নাম? লিখেন। এই জাতীয় ওষুধটির নাম কি? জাহিদ, এই মিরাজ যাও, সিরিজটা নিয়ে আসো। জাহিদ পেজটা বের করে দাও। ওষুধের নামটা লিখেন। এই যে অ্যান্টিবায়োটিক চলন্ত অবস্থায় পেটের মধ্যে কামড় দিয়ে ব্যথা করছে আর অমনি বাথরুমে দৌড় দিচ্ছেন। সম্পূর্ণ রোগীলিপি করতে হবে। এক ডাক্তার লিখছেন তুষারবালা নাক্সবোম। লিখেন, আপনারা লিখেন। আমরা যা করছি, আসলে আমরা কি করছি একটু আপনারা ভাববেন। শুধু আমরা আসলে কি করছি। লাস্টে জার্নালিজম হতে জাতীয় ঔষধ নাক্সবোম লিখেন। জি, নাক্স ভূমিকা। জি, নাক্স ভূমিকা লিখেন, সবাই লিখেন। শব্দটা কি লেখা আছে এখানে? মেডিসিন কি? মিসু মেডিসিন অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, ওর ভিতরে কই ওষুধ কই ওগুলো লিস্ট দিছিল? ওগুলি না, যেটা আমাকে দিছিল এটা। আচ্ছা, ঠিক আছে। অডিয়েন্স, আপনাদের যাদের কাছে সিনথেসিস বইটা আছে, যাদের কাছে এই মুহূর্তে সিনথেসিস আছে, সিনথেসিস ল্যাবরেটরি যাদের কাছে আছে, একটু বের করেন। পৃষ্ঠা নাম্বারটা কত রে? 1987। 1987 পৃষ্ঠা আসলে মেডিসিনের অপব্যবহার কুফল, আপনারা ওষুধ পাবেন এখানে মাত্র 30টি। আপনি যদি 1987 পৃষ্ঠা আসেন, এখানে ওষুধ পাবেন মাত্র 30টি। নেন, 30টি ওষুধ পাবেন। এবার আমি অন্যদিকে যাচ্ছি। আপনারা নাক্স লিখছেন তো? রোগীলিপি না করে ওষুধ হয়নি, হয় কি? আপনার প্রশ্ন। ওয়ালাইকুম সালাম। দুধ খেলে কাশি বৃদ্ধি, এটা লিখছেন ওষুধের লক্ষণ। আমার পরীক্ষা পরে নিন। আপাতত যদি জানতে চান দুধ খেয়ে কাশি বাড়ে কমে, তাহলে আপনি কাশির মধ্যে যান, ওখানে গেলে মিল্ক আপনার পাবেন। আর যদি তাও না পান, আপনার রোগীর কাশির লক্ষণগুলির সাপেক্ষে যে ওষুধটা আছে, ওই ওষুধগুলির মধ্যে দেখবেন কোন ওষুধটা দুধ খেলে বৃদ্ধি, ওইটা দিলে রোগীর ওষুধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি
মিল্ক অ্যাগ্রামেশন কাশি কাশি মিল্ক অ্যাগ্রামেশন 8টি ওষুধ। আচ্ছা, আপনিও পেয়ে যাবেন, অসুবিধা নাই, খুঁজলি পাবেন। আপনি শুধু কাশি দুধ খেলে কাশি বাড়ে, আমি শুধু এটা জবাব দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা যেন ভাত খেলে কাশি বাড়ে, পানি খেলে কাশি বাড়ে, আইসক্রিম খেলে কাশি বাড়ে, শুইতে গেলে কাশি বাড়ে, লবণ খেলে কাশি বাড়ে, বাতাস খেলে কাশি বাড়ে, বাতাসে গেলে কাশি বাড়ে, গোসল করলে কাশি বাড়ে, আপনারা যেন সব কিছু অ্যান্সার দিতে পারেন, আমি ওইভাবে চাচ্ছি। আমি আপনাদের গাছ দিতে, আমি আপনাদের ফল দিতে যাচ্ছি না, গাছটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা সব বের করতে পারবেন। একজনে লিখছেন, সাথে সাথে আমার এখান থেকে একজনে বলে ফেলছে কাশি বাড়ে দুধ খেলে 8টি ওষুধের নাম। আপনারা ওইভাবে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। কি লিখার তো সময়। আচ্ছা, অডিয়েন্স, 30টি ওষুধ আছে, আপনার 30টি ওষুধের নাম আছে। ঔষধের অপব্যবহার, ঔষধের কুফল। পেট মোচড় দিয়ে যদি পায়খানার পূর্বে পেট কামড়ায়, রুব্রিকটি একটু বের করেন। পেট কামড়ায়, একটু আপনারা বের করেন। পেটে কামড়ানি ব্যথা মল ত্যাগের পূর্বে, পৃষ্ঠা নাম্বার কত একটু বের করে দেন খুব তাড়াতাড়ি। পেটে কামড়ানি ব্যথা, পেটে কামড়ানি ব্যথা, পেটে কামড়ানি ব্যথা মল ত্যাগের পূর্বে, পৃষ্ঠা নাম্বারটা একটু বের করে দেন। আপনারা নাক্স ভূমিকা দিয়েছেন তো? আমার ডাক্তারও নাক্স ভূমিকা অনেকে দিয়েছিলেন, একটু বের করে দেন, একটু বের করেন। মল ত্যাগের পূর্বে, মল ত্যাগের পূর্বে পেটে কামড়ানি ব্যথা, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। তাড়াতাড়ি লিখেন। 1 2 3 4 5 6 7 8 9 ফার্স্ট গ্রেড শেষ না? ভাত খেতে চায় না, রুটি কলা খাইতে চায়, দেন খাক, একটা তো খাবে। কি লেখছে? বাচ্চা রুটি কলা খেতে চায়, খেতে বমি করে দেয়, মাছ মাংস খায় না, ডিস্টার্ব করে। আচ্ছা, আমি এখন যেদিকে যাচ্ছি আমাকে আমার কাজটা যেতে দেন। আমি একটা থিমের মধ্যে আছি, এগুলা পরে বলেন, আগে আমার কাজ করতে দেন। এই যে 1 নম্বরে আপনাদেরকে তথ্য দিলাম, মেডিসিন যদি অপব্যবহার হয় কিংবা মেডিসিনের যদি কুফল আপনারা খোঁজেন, মেডিসিনের কুফল খোঁজেন, সেই ক্ষেত্রে 30টি ওষুধ সিনথেসিস আপনাকে বলে দিচ্ছে। তাহলে ওষুধের নামটি পরে বলছি, নামগুলি 30টি ওষুধ। আচ্ছা বলে দিচ্ছি, এগারিকাস মাস, অ্যাগনাস কাস, অ্যালো, আর্সেনিক অ্যালবাম, ব্যাপটিসিয়া, ব্রাইনিয়া, ক্যাম্ফর, কার্বোভেস, ক্যামোমিলা, চায়না, কফিয়া, কলোসিন, থিপাসালফার, হাইড্রাস্টিস, কেলিয়াইড, ল্যাকেসিস, লোরোসিলিসাস, লোবেলিয়া, ম্যাক্সাল, মেট্টামিউ, নাইট্রিক অ্যাসিড, নাক্সবোম, অপিয়াম, অ্যাসিড ফস, পালসেটিলা, সিকিলিকন, সালফার, টিউক্রিয়াম, থুজা, টিউবারকুলিনাম। 30টি ওষুধ আছে আপনার, এই 30টি ওষুধ পাবেন। 30টি ওষুধ আছে, 30টি ওষুধের নাম আছে আপনার। ওষুধের অপব্যবহার 30টি। আর আমি আপনাদের কাছে জানতে চাইছিলাম, পেটে কামড় দিয়ে মলত্যাগ, পেটে কামড় দিয়ে মলত্যাগ ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? 9টি লিখছেন। 3 4 5 6 7 8 9টি। অডিয়েন্স, 9টি ওষুধ আছে ফার্স্ট গ্রেডে ক্যান ল্যাবরেটরিতে। পেটে কামড় দিয়ে মলত্যাগ ফার্স্ট গ্রেডে আছে 9টি ওষুধ। তাহলে আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে দিচ্ছি। মলত্যাগের পূর্বে পেটে কামড় দিয়ে মলত্যাগ করতে যেতে হয়। এই যে
এর ফার্স্ট গ্রেডে আছে এগুলি। আর টোটাল কয়টি আমি ব্যাখ্যা দিচ্ছি না, টোটালটা থাকুক, আমার এই সবগুলি দরকার নেই, এই সবগুলি আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে যেহেতু রোগীর তথ্য, তার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে পেট খারাপ, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে পেটে মুসুর দিয়ে মলত্যাগ করতে যাচ্ছে, মলত্যাগ করছে কিনা আমি বলছি না আপনাদেরকে, এখনো বসে পেটে মুসুর দিয়ে বাথরুমে দৌড়, বাথরুমে গেলে কি ওখানে কি পায়খানা হচ্ছে না ফিরে আসছে ওইটা আমি পরে বলছি। পেটে মুসুর দিয়ে বাথরুমে যেতে হচ্ছে, তাহলে বাথরুমে ভাব হচ্ছে, বাথরুমে যাচ্ছে। এই পেটে ব্যথার কারণে মলত্যাগ যদি বলি, এই যে কটা ওষুধ আছে তার মধ্যে আমার এই 30টার মধ্যে আমি সন্ধান পাবো 14টি। এই 30টির মধ্যে ওষুধের অপব্যবহার, 30টির মধ্যে 14টি ওষুধ, 14টি ওষুধের মধ্যে লক্ষণ পাওয়া যায় মলত্যাগের পূর্বে পেটে কামড় দিয়ে মলত্যাগ করতে হয়, 14টি ওষুধ মিলে যাচ্ছে। আগে কথাটা বুঝেন, রোগীর ওষুধের অপব্যবহার জনিত যদি কোন সমস্যা দেখা দেয়, সেখানে ওষুধ আছে 30টি। আর রোগীদের পেটে মোচড় দিয়ে, পেটে কামড় দিয়ে বাথরুমে যেতে হয়, এমন ওষুধ আছে ফার্স্ট গ্রেডে আছে 9টি, সেকেন্ড থার্ড মিলে আপনাদের চোখের সামনে আছে কতটি আপনাদের জানা। আমার এই 30টি ওষুধ, যে ওষুধের অপব্যবহারের জন্য 30টি ওষুধ ব্যবহার করা হয়, তার মধ্যে 14টির মধ্যে আছে লক্ষণটি পেটে মুসুর দিয়ে মলত্যাগ করতে হয়, গেল 14টি। আচ্ছা, 14টির মধ্যে শুনলে খুশি হবেন, এলো আছে ফার্স্ট গ্রেডে, এলো সক্রেটি না, চায়না আছে ফার্স্ট গ্রেডে, অপিয়াম আছে ফার্স্ট গ্রেডে, সালফার আছে ফার্স্ট গ্রেড। কয়টা বললাম? 1 2 3 4টি। এই আমার 30টির মধ্যে 4টি শুধু ফার্স্ট গ্রেড, শুধুমাত্র নাক্স আছে সেকেন্ড গ্রেড। এই আমার ডাক্তাররা যে ওষুধটা বাছাই করলেন নাক্স ভূমিকা, পেটে মুসুর দিয়ে বাথরুমে দৌড়, সেখানে নাক্স হচ্ছে সেকেন্ড গ্রেড, নাক্স হচ্ছে সেকেন্ড গ্রেড। কিন্তু পেটের মধ্যে কামড় দিয়ে ব্যথা করে, কামড় দিয়ে পায়খানা করে, এই আমার 30টার মধ্যে 14টার মধ্যে লক্ষণটি আছে। তার মধ্যে এলো, চায়না, অপিয়াম, সালফার, এই 4টা ফার্স্ট গ্রেড, আমার নাক্স আছে সেকেন্ড গ্রেড। তাহলে আপনারাই বলেন, আমার 1 নম্বর যুক্তির মধ্যে ওরা, আমার এই ডাক্তাররা যে রোগীকে বললো যে আপনি নাক্স খান, নাক্স খেতে পারেন, এই নাক্স বললো শুধু ঔষধের অপব্যবহারের ফলে। ঔষধের অপব্যবহার যদি নাক্স বলে থাকে, তাহলে আমার এই যে পেটের ব্যথায় লক্ষণটা হচ্ছে, একটা হলো ঔষধের অপব্যবহার, 2 হচ্ছে পেটে কামড় দেওয়া। এই 2 কথা যদি হয়, তাহলে আমার রোগী ওষুধ পাবে হয় এলো, অথবা চায়না, অথবা অপিয়াম, অথবা সালফার। এই কথা ঠিক কিনা আমাকে আগে লিখে জানান। যদি রোগীর ওষুধের অপব্যবহার আপনি ধরে থাকেন, পেটে কামড় দিয়ে ব্যথা করে মলত্যাগ করতে হয়, এই 2 কথা যদি আপনি ধরে থাকেন, তাহলে রোগীর ওষুধ সেকেন্ড গ্রেডের নাক্স কেন হবে? আমার এলো, চায়না, অপিয়াম, সালফার, এই 4টি কেন হবে না? এই 4টি কেন হবে না আমাকে একটু লিখে আপনারা জানান। যদি আমার এই ডাক্তারদের, তাদের যদি লক্ষণ সংগ্রহের ক্ষেত্রে ঔষধের অপব্যবহার এবং পেটে কামড় দিয়ে মলত্যাগ, এই 2টা যদি লক্ষণ হয়ে থাকে, তাহলে রোগী ওষুধ পাবে এলো, পাবে চায়না, পাবে অপিয়াম, পাবে সালফার। এই 4টা আছে আমার 30টার মধ্যে ফার্স্ট গ্রেডে, নাক্স হচ্ছে সেকেন্ড গ্রেড।
তাহলে তারা যে এই যে নার্স বললো, তাদের এই নার্স বলা সঠিক কি সঠিক না একটু লিখে জানান। গত কয়েকদিন আগে আমি একটি লেখা দিয়েছি, দাঁড়ান, থামুন। আরেকটা দিয়েছি, অল্প লক্ষণে আপনি অতুষ্ট নন কেন। আজকে যেদিক যাচ্ছি একটু হিসাবটা মিলিয়ে নেন, একটু নিজেকে বদলাতে হবে। দুটি কথা দিয়েছি আমি। একটি হচ্ছে, আমার এই ডাক্তাররা যদি রোগীকে নার্স দিয়ে থাকে, ঔষধ অপব্যবহার এবং পেটে কামড় দিয়ে, পেট কামড়িয়ে মল ত্যাগ, এই দুই কথা দিয়ে যদি নার্স দিয়ে থাকে, তাহলে আমার রোগী পাবে চায়না, পাবে এলো, পাবে অপিয়াম, পাবে সালফার। নার্সের চেয়ে তাদের পাওয়ার এই দুই ক্ষেত্রে বেশি। এবার আসি, যদি বলি, এবার যদি বলি মল ত্যাগের সময় যদি তার পেটে কামড়ানি চলতে থাকে, মল ত্যাগকালীন, প্রথম তো বললো যে শুধু আমার সে ডাক্তার বলছে তার রোগীর পেট কামড়িয়ে মল ত্যাগ, এটার জন্য কারণ ছিল অ্যান্টিবায়োটিক খাচ্ছে। দুই কারণে নার্স নির্বাচন করলো। কিন্তু আমার প্রশ্ন, এই দুই কারণে হলে এলো, চায়না, অপিয়াম, সালফার, এই তিনটা চারটার মধ্যে যে কোনো একটা হবে। যেহেতু চারটা ফার্স্ট গ্রেডে, আমার এই 30টি ঔষধ অপব্যবহারের ওষুধ 30টি, এই 30টির মধ্যে 4টিতে ফার্স্ট গ্রেডে এই লক্ষণ দুইটির সাথে মিলবে। এবার যখন রোগী বলল, যদি রোগী বলে যে আমার পেটের ব্যথা মল ত্যাগকালীন কামড়াইতে থাকে, মল ত্যাগকালীন যদি কামড়াতে থাকে, সেখানে ওষুধ মিলবে 10টি। এই 30টির মধ্যে ওষুধের অপব্যবহার যে ওষুধ যে কয়টি আছে, 30টি ওষুধের মধ্যে 10টি ওষুধ পাবেন আপনি যাদের মল ত্যাগকালীন পেটে কামড়াইতে থাকে। ওষুধগুলির নাম হচ্ছে অ্যাগারিকাস, এলো, ব্যাপটিসিয়া, হিপারসালফার, হাইডাস্টিস, নাক্সবুম, অপিয়াম, পালসিডিলা, সিকিলিকর, সালফার। অডিয়েন্স, আমার ডাক্তারেরা কিন্তু একবারও জিজ্ঞাসা করে নাই যে আপনার যখন মল ত্যাগ হতে থাকে তখন আপনার পেটে কামড়াইতে থাকে কিনা। যদি এটা জিজ্ঞাসা না, যেহেতু করলো না, আপনারা একটু আমাকে লিখে দেন, মল ত্যাগকালীন পেটে কামড়ানি ব্যথা, মল ত্যাগকালীন পেটে কামড়ানি ব্যথা কয়টি ওষুধ ফার্স্ট গ্রেডে একটু লিখে দেন। মল ত্যাগকালীন পেটে কামড়ানি ব্যথা ওষুধটির নাম কি একটু লিখে দেন তাড়াতাড়ি। আজকে একটি ঝামেলা ভাঙতে হবে, সমস্যা দেখা যাবে না। একটা জিনিস কঠিন জিনিস আছে, আমি অ্যান্টিবায়োটিক বলছেন না, অ্যালোপ্যাথি ঔষধ অ্যান্টিবায়োটিক সমস্যা হয়, ওষুধ আছে না, হার্টের মেডিসিন খাইয়ে হলে আলাদা, হার্টের মেডিসিন খাইয়ে হলে আলাদা। অডিয়েন্স, ওষুধের নাম সালফার, তাই তো? ফার্স্ট গ্রেডে পায়খানা করার সময় যদি মল ত্যাগ চলাকালীন যদি পেটে কামড়াইতে থাকে, ফার্স্ট গ্রেড ওষুধের নাম সালফার।
কিন্তু একটু খেয়াল করে দেখেন, যদি এই তিনটা লক্ষণ যদি আমি রোগীর জন্য রাখি, ঔষধের অপব্যবহার, পেট কামড়িয়ে মলত্যাগ করতে যাওয়া, মলত্যাগকালীন পেট কামড়াইতে থাকে, এই তিনটাও যদি যোগ করি তাহলে আমার ওষুধের নাম হচ্ছে সালফার। আমার এই ডাক্তাররা কেন নার্স দিল, আমি এই কথার কোনো জবাব পাচ্ছি না। আপনাদের কাছে আমার নালিশ। এইবার আসি, মলত্যাগের পরেও কামড়াইতে থাকে, পেটের মধ্যে কামড়াইতে থাকে, মলত্যাগের পরেও পেটের মধ্যে কামড়াইতে থাকে। এমন যদি হয়, আমার এই 30টির মধ্যে ওষুধ পাবো অ্যাগারিকাস, অ্যালো, আর্সেনিক, কার্বোভেজ, কলোসিন, নেকটামিউন, অ্যাসিড নাইট, ফসফরিক অ্যাসিড, সালফার। আমার ডাক্তাররা যদি ওই মুহূর্তে রোগীকে জিজ্ঞাসা করতেন যে আপনার মলত্যাগের পরেও কি পেটে কামড়ানি ব্যথা থাকে, যদি বলে হ্যাঁ থাকে, এমন যদি হয়, তাহলে আমার রোগীর ওষুধ ছিল সালফার। কারণ এই তিনটি লক্ষণের আলোকে এখন অব্দি সালফার নাম্বার 1। যেখানে আমার নাক্সের অবস্থা হচ্ছে, মলত্যাগের পরে কোনো আর নাক্সের কোনো ব্যথা, কামড়ানি ব্যথা পেটে থাকে না। কারণ আমার ডাক্তাররা কিন্তু জিজ্ঞাসা করে নাই যে মলত্যাগের পরেও আপনার ব্যথা থাকে কি না। যেহেতু জিজ্ঞাসা করে নাই, সেহেতু এখানে নাক্স দেওয়ার কোনো অধিকার নেই। তাহলে 4টি কথা বললাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ঔষধের অপব্যবহার। 2 নম্বর পেট ব্যথা, পেটটা কামড় দিয়ে মলত্যাগ করতে যাওয়া, মলত্যাগকালীন পেটে কামড়ানি ব্যথা থাকা, মলত্যাগের পরেও কামড়ানি ব্যথা থাকা। এই কথাগুলির আলোকে যে ওষুধগুলি ভাবতে পারি, সেই ওষুধগুলির নাম হচ্ছে সালফার, অপিয়াম, অ্যাসিড নাইট, নেকটামিউন, ওদিকে আছে হিপার সালফার, আছে আপনার আর্সেনিক অ্যালবাম, অ্যালো, অ্যাগারিকাস। এই ওষুধগুলি ভাবতে পারি। এইবার আসি, যদি রোগী বলে এই পেটে কামড়ানি ব্যথা, মলত্যাগে আরাম পাই, মলত্যাগ করলে আর থাকে না, মলত্যাগের পরে আর থাকে না, এমন যদি হয়, সেই ক্ষেত্রে আপনার নাক্সমুম যেমনি করে ফার্স্ট গ্রেডে, তেমনি করে অ্যাগারিকাস ফার্স্ট গ্রেডে, কলোসিন ফার্স্ট গ্রেডে। তা এইবার কি করবেন? একটু খেয়াল করেন। রোগী যদি বলে আমার পেটে কামড় দিয়ে পায়খানা হয়, যে আপনি ধরে নেন আমার এই 30টি ওষুধের রোগী আছে, এখানে আমার কাছে আছে, ওষুধের অপব্যবহার করে যে 30টি ওষুধের কাজ করে, এই 30টা ওষুধের রোগী আমার এখানে আছে। এখন অ্যাগারিকাসের রোগী, ওষুধের অপব্যবহার আছে, পায়খানার পূর্বে পেটে কামড় দিয়ে মলত্যাগ করে, এটা আছে, মলত্যাগের সময় তার পেট কামড়াতে থাকে, এটা আছে, মলত্যাগের পরেও কামড়াতে থাকে পেটে, এটাও আছে। কিন্তু মলত্যাগের পরে সে আরাম বোধ করে, এই অ্যাগারিকাস মাস্ক, এটাও ফার্স্ট গ্রেডে আছে। পাশাপাশি নাক্সমুম মলত্যাগের পরে তার পেটে কোনো ব্যথা থাকে না, এটা অ্যাগারিকাসের মলত্যাগের পরেও ব্যথা থাকে। যে পেশেন্টদের, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাগারিকাস। আর মলত্যাগের পরে পেট ব্যথার আরাম, সেখানে অ্যাগারিকাস। কিন্তু যাদের মলত্যাগের পরে পেটে ব্যথা থাকে, তাদের ক্ষেত্রে কখনো নাক্স হয় না। ওষুধের অপব্যবহার, পেটে কামড় দিয়ে মলত্যাগ, মলত্যাগকালীন পেটে কামড়ানো ব্যথা, মলত্যাগের পরও পেটে কামড়ানি ব্যথা,
মলত্যাগের পরে কামরানি ব্যথার আরাম। কামরানি ব্যথা মলত্যাগের পরে যে রোগী তার ক্ষেত্রে একাধিকাস ব্যবহার করা হয়। মলত্যাগের পরে কামরানি ব্যথা আরাম বোধ করে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় একাধিকাস। কিন্তু ঔষধের অপব্যবহার, পেট কামড়িয়ে পায়খানা হওয়া, মলত্যাগকালীন পেটে কামড়ানো ব্যথা, এখানেও নাক্স আছে। কিন্তু মলত্যাগের পরে পেটের মধ্যে কোনো কামড়ানি ব্যথা থাকলে নাক্স হয় না, সেখানে আরাম বোধ করলে। কিন্তু একাধিকাসের ক্ষেত্রে মল থেকে আরাম বোধ করলেও একাধিকাস হয়, আর যদি আরাম বোধ না করে সেখানেও একাধিকাস হয়। এই দুইটা পার্থক্য আপনি অল্পতে সেরে ফেলছেন, বাকিটা পরে বলছি। এবার আসেন, মলত্যাগের পরে আরাম, একাধিকাস মাস ফার্স্ট গ্রেডে, কলসিড ফার্স্ট গ্রেডে, নাক্সবুম ফার্স্ট গ্রেডে, পালসিডিলা থার্ড গ্রেড, সালফার থার্ড গ্রেড। ওষুধ পেলাম 5টি। এই 30টার মধ্যে 5টি ওষুধ মল ত্যাগ করলে পেটে কামড়ানি ব্যথার আরাম। এবার আপনারাই বলেন, আমি যদি এই 5টি কথা, যদি 5টি লক্ষণ যদি আপনার ডাক্তারদেরকে যদি আমি উপস্থাপন করি, যারাই ওই মুহূর্তে নার্স দিচ্ছিলেন, পেটে কামড়িয়ে মলত্যাগ, ঔষধের অপব্যবহার, অ্যান্টিবায়োটিকের ওষুধের অপব্যবহার, সেই রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কুফলে যার পেট কামড়িয়ে মলত্যাগ করতে হয়, মলত্যাগ করতে দৌড়াচ্ছে, সেই রোগীর ক্ষেত্রে যারাই নার্স ভূমিকা নির্বাচন করেছিলেন, তাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আপনার যেই রোগীকে ওষুধ দিয়েছেন আপনারা, এই রোগীর ওষুধের অপব্যবহার আছে, অ্যান্টিবায়োটিক অপব্যবহার আছে, পাশাপাশি পেট কামড়িয়ে মলত্যাগ হচ্ছে, মলত্যাগকালীনও পেট কামড়াচ্ছে, মলত্যাগের পরও পেট কামড়াচ্ছে, এই রোগীকে নার্স দেওয়া যাবে কিনা আপনারা লিখেন। আমি যদি তাদেরকে বলি আপনারা নার্স আর দিতে পারবেন কিনা এখানে, বা ওষুধটির নাম কি হবে, তারা কি লিখবে আপনারা একটু লিখেন। মলত্যাগের পরেও যদি পেট কামড়াইতে থাকে সেখানে নার্স দেওয়া যাবে কিনা একটু লিখেন আপনারা, তাড়াতাড়ি লিখেন, বাকি কাজ পরে করছি। ওষুধের অপব্যবহার, পেটে কামড়িয়ে মলত্যাগ করতে যাওয়া, মলত্যাগকালীন পেট কামড়াইতে থাকা, মলত্যাগের পরও পেট কামড়াইতে থাকা, এই যদি রোগীর অবস্থা হয় সেই ক্ষেত্রে নার্স দেওয়া যাবে কিনা একটু দ্রুত লিখেন, তাড়াতাড়ি লিখেন। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে লিখেন। আমরা এই কাজগুলি নিত্যদিন করে থাকি। হঠাৎ করে ফোড়া রোগী ঢুকলেই হিপার সালফার আগে খাওয়াই। একটু ভাবেন, দাঁড়ান, থামেন, একটু থামুন, একটু ভাবুন কি করছেন, একটু ভাবুন। শুইলে কাশি বেড়ে যায়, ড্রসরা দিয়ে দিচ্ছেন, একটু দাঁড়ান না। কখন শুইলে, কিভাবে শুইলে কাশি বেড়ে যায়, একটু দাঁড়ান, একটু বইটা খুলে নেন না। কাশতে কাশতে বমি, ইপিকার দিচ্ছেন, দেন, একটু দাঁড়ান না, একটু ভাবুন, একটু দেখুন। রোগী যখন বলছে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কুফল, পেট কামড়িয়ে বারবার মলত্যাগ করতে যাচ্ছে, সাথে সাথে যখন ঔষধের নাম নাক্সবম বলে ফেলে, এটা রোগীর প্রতি অবিচারই করা হচ্ছে, আর কিছুই নয়, শুধু অবিচার করা হচ্ছে। আপনি নাক্স দেন, অসুবিধা নাই, নাক্স দেন, হ্যাঁ দিতে পারেন আপনি নাক্স। যদি আপনাদেরকে আমি বলি ঔষধের অপব্যবহারে যদি ডায়রিয়া হয়, ঔষধের অপব্যবহারে যদি
মাত্র ওষুধ ভাবতে পারেন, বের করেন তো দেখি ওষুধটির নাম কি, বের করেন। ঔষধের অপব্যবহারে যদি ডায়রিয়া হয়, ওষুধটির নাম কি? একটু দ্রুত লিখে দেন, পৃষ্ঠা নাম্বারটা কত? ঔষধের অপব্যবহারে যদি ডায়রিয়া হয়, ওষুধটির নাম কি? একটু দেন তো, তাড়াতাড়ি দেন। ঔষধের অপব্যবহারে যদি ডায়রিয়া হয়, ঔষধের অপব্যবহার, তাড়াতাড়ি। ঔষধের অপব্যবহার যদি ডায়রিয়া হয়, কত? 612। ওষুধের নাম কি? 612। কই বাম কলামের ওই গো ড্রাগন আফটার। আচ্ছা আচ্ছা, ওষুধের নাম কি লিখেন, সবাই লিখেন। ওষুধের নাম এবার নাক্স দিতে পারেন, কিন্তু পেট কামড়িয়ে মলত্যাগ নাক্স নয়, মলত্যাগকালীন পেট কামড়াচ্ছে নাক্স নয়, মলত্যাগের পরে পেট কামড়াচ্ছে নাক্স নয়, আরো ওষুধ আছে। মলত্যাগের পরে আর পেট কামড়াচ্ছে না, এখানে আপনি নাক্স ভাবতে পারেন। যদি নাক্স ভাবতে হয় তাহলে আপনাকে আরো অনেক কথা ভাবতে হবে। কেউ কি একবার এই যে এগারিকাস বললাম, এগারিকাসের কোন ডায়রিয়ার কোন লক্ষণ আপনাদের কি জানা আছে? কেউ পারলে একটু লিখে জানান তো, ডায়রিয়ার কোন লক্ষণ জানেন কিনা আপনারা? এগারিকাস মাস্কের ডায়রিয়া আপনাদের কারো জানা আছে কি? কলসিন্থের কোন ডায়রিয়া আপনাদের জানা আছে কি? কেউ জানেন? নাক্সবোমের ডায়রিয়া, পালসিডিলার ডায়রিয়া, সালফারের ডায়রিয়া আপনাদের জানা আছে? কেউ জানেন কেমন ডায়রিয়া? না। এই এগারিকাস, কলসিন, নাক্সবোম, সালফার, পালস, এই ওষুধগুলার বদহজমের লক্ষণ কেমন হবে জানেন কি? আমাশয়ের লক্ষণ কেমন জানেন কি? মলের লক্ষণ জানেন কি? জানেন না। তাহলে এখন আমি বাকি যা বলবো শুধু শুনবেন, লাভ নাই, কোনো লাভ হবে না। একটু একটু বলে দিচ্ছি। কলসিনের পেট খারাপ কিংবা ডায়রিয়া দেখা দেয় রাগলে, এসিড জাতীয় খাবার খাওয়ার পরে যদি ডায়রিয়া দেখা দেয়, কফি পানে যদি ডায়রিয়া দেখা দেয়, আবার কফি পানে কলসিনের ডায়রিয়া আবার কমে, পেট খারাপ আবার ভালো হয়। দাঁত ওঠার সময় যদি পেট খারাপ করে, সেখানে আপনি কলসিনকে ভাবতে পারেন। টমেটো খেয়ে যদি যেমনি করে ডিম খেয়ে ডায়রিয়া হলে, মাছ খেয়ে ডায়রিয়া হলে আমরা সিনেমাম আর্স ভাবতে পারি, ঠিক টমেটো খেয়ে যদি ডায়রিয়া দেখা দেয়, সেখানে আপনি কলসিন ভাবতেই পারেন।
মনে কষ্টের পরে যদি ডায়রিয়া দেখা দেয় সেখানে আপনি কলসিন ভাবতে পারেন। রাতের খাবারের পরে যদি ডায়রিয়া হঠাৎ দেখা দিয়ে বসে সেখানে আপনি ভাবতে পারেন। পানি পানের ফলে যদি ডায়রিয়া হয়, বিরক্তিকর ঘটনার পর যদি ডায়রিয়া দেখা দেয় সেখানে আপনি কলসিন ভাবতে পারেন। ফল খাওয়ার পরে যদি ডায়রিয়া দেখা দেয়, ভয়ের পরে যদি ডায়রিয়া দেখা দেয় সেখানে আপনি কলসিন ভাবতে পারেন। কিন্তু ঠান্ডা খাবার খেলে যদি বেড়ে যায়, নড়াচড়া বেড়ে যায়, আপনি আরো কলসিনকে ভাবতে পারেন। তার সাথে যদি থাকে পেটে কামড়ানো ব্যথা, মলত্যাগকালীন ওষুধের যদি অপব্যবহার থাকে তাহলে আপনি কলসিন একবার ভাবতে পারেন। পাশাপাশি পেটের উপরে যদি শুয়ে থাকে, বিছানার গরমে উপরে শুয়ে থাকলে যদি ডায়রিয়া কমে যায়, উপরে শুইলে যদি পেট খারাপ কমে যায়, উপরে শুইলে অথবা বিছানার গরমে যদি পেটে লাগে তখন সে আরাম বোধ করে ডায়রিয়া কিংবা পেট খারাপের, সেক্ষেত্রে আর যদি সাথে থাকে ওষুধের অপব্যবহার, আপনি কলসিনকে ভাবতেই তো পারেন। আমি এর আগে এতক্ষণ যা বলেছিলাম সবগুলো ছিল একদম যে কথাগুলো বাদ দিলে আপনার কোনোভাবে ওষুধটাকে আপনি নিতে পারেন না, কাছে যেতে পারেন না। পেজ নাম্বার চাচ্ছেন, পেজ নাম্বার গুলো দেওয়ার জন্য আমি বলছি না, আমি বলছি আপনারা একটু খেয়াল করেন যে আমরা কি ভুলগুলা করি। আপনার এটার জন্য শুধু 500 কামরানি তো 576 পৃষ্ঠাটা ব্যবহার করলে হবে। ক্যান্ডা বাটরি ওটুক ব্যবহার করলেই আপনি অনেকগুলি তথ্য পেয়ে যাবেন। লাক্সের কথা পরে বলছি। যদি পালসিডেলের কথা বলি, বিকেলে কিংবা রাতে, মধ্যরাতের পরে যদি ডায়রিয়া দেখা দেয় কিংবা পেট খারাপ যদি ওই সময়টা দেখা দেয়, আর যদি বাচ্চাদের যদি হয়, কলেরার মধ্যে যদি কারো ডায়রিয়া দেখা দেয়, কলেরা চলছে এলাকায়, মহামারী কলেরা চলছে, সেখানে যদি ডায়রিয়া দেখা দেয় সেখানে আপনি ভাবতে পারেন এই পেট খারাপের ক্ষেত্রে। ঠান্ডা পানীয় পানে, ঠান্ডা লাগানোর পরে, আর্দ্র আবহাওয়ায় পরে, খাওয়ার পর, দৈহিক পরিশ্রমে, সবিরাম জ্বরে, চর্বিযুক্ত খাদ্য, মশলাযুক্ত খাদ্য, ভয় পেয়ে, ফল খেয়ে, আইসক্রিম খেয়ে, অবক্তিকর খাবার খেয়ে, হামের পরে, তামাক খাওয়ার পর, পেঁয়াজ খেয়ে পেট খারাপ করলে আপনি এখানে পালসিডিলা ভাবতেই পারেন। ব্যথাহীন, উদরাময়, ব্যথাহীন পেট খারাপ, পায়খানা হচ্ছে, ব্যথা নাই, আপনি সেখানেও একে ভাবতে পারেন। দুর্বল নয়, মলত্যাগ করছে, আপনি সেখানেও তাকে ভাবতেই পারেন। পরিবর্তনশীল, সাথে এটা রাখতেই হবে, তাহলে আপনার জন্য সহজ হবে ওষুধটাকে ভালোভাবে ওষুধটাকে একদম নির্বাচন করার ক্ষেত্রে। পাশাপাশি বৃদ্ধি, ঠান্ডা খাবার খেলে বৃদ্ধি। আপনারা দেখবেন পালসিডিলা সব ঠান্ডা খেলে আরাম বোধ করে, কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রে, পেট খারাপের ক্ষেত্রে ঠান্ডা খেলে তার পেট খারাপ বেড়ে যাবে, নড়াচড়া বেড়ে যাবে, গরমে বেড়ে যাবে, গরম ঘুমে বেড়ে যাবে। কিন্তু ঠান্ডা খাবার খেলে পেট খারাপ বেড়ে যাবে। কিন্তু তার সার্বজনীন ভাবে যদি গরম লাগায়, গরম করে ঢুকে, তারপর তার ডায়রিয়া বেড়ে যাবে। কিন্তু ঠান্ডা খাবার খেলে তার ডায়রিয়া বেড়ে যাবে। কত সুন্দর না? আরেকটু যদি বলি, খোলা বাতাসে গেলে তার ডায়রিয়া আরম্ভ করবে, ঠান্ডা যদি গায়ে লাগায় তখন তার ডায়রিয়া আরম্ভ করবে, ঠান্ডা স্থানে ঢুকলে তার ডায়রিয়া আরম্ভ করবে। এটা নার্সের সাথে কোনো মিল নেই, একদম ব্যতিক্রম। কলসিনের সাথে কোনো মিল নেই, এগারিকাসের সাথে কোনো মিল নেই, একেবারে ব্যতিক্রম। আপনি যদি রোগীর তথ্য সংগ্রহ করতে এত বিরক্ত আপনার, তাহলে আপনার রোগী দেখার কোনো প্রয়োজন নেই। রোগী দেখতে যদি এতই কষ্ট লাগে, রোগীর তথ্য নিতে এত কষ্ট লাগে, আপনার রোগী দেখার কোনো প্রয়োজন নেই। এবার যদি নার্সের বেলায় আসি, জন্ডিস কালে যদি কারো ডায়রিয়া দেখা দেয়, পেট খারাপ দেখা দেয়, কোন শব্দ হতে, যে মারা বাচ্চাদেরকে স্তন্যদান করাচ্ছেন সেই সময় মায়েদের, বৃদ্ধদের
যারা পুরাতন মদ পাই কিংবা বিয়ার পান করে তাদের যদি পেট খারাপ হয় কিংবা ডায়রিয়া দেখা দেয়, কিন্তু সাথে যদি ঔষধের অপব্যবহার থাকে ওইটা মাথায় রাখা চাই। ঠান্ডা বায়ু প্রবাহে রাখলে, জিত করলে রাখলে, ওই যে কলসিন দেখলাম একটু আগে রেগে গেলে তার আবার ডায়রিয়া শুরু হয় নাক্সের মতো। অ্যালকোহলীয় পানীয় পানে, মদ পানে ঔষধের অপব্যবহারটা আগে বলেছি। সকালবেলা নাস্তার পর ঘুম থেকে জাগলে একদম উঠি বাথরুমে দোষ শুরু করে, ওটার নাম সালপান না, নাক্সের মধ্যে কাজ করে। সামান্য খাবার পরিবর্তন করলে, বাচ্চাদের একটু খাবার দাবার যদি একটু এলোমেলো হয় তখন কিন্তু পেট খারাপ করে ফেলে। ঠান্ডা লাগানোর পরে আমরা শুধু খুঁজতে থাকি আর্সেনিক পাওয়া যায় কিনা। ঠান্ডা লাগার পরে যদি পেট খারাপ করে আর ওষুধ খাওয়ার ওষুধের অপব্যবহার থাকে তাহলে আপনি তার জন্য নাক্স বাঁধতে পারেন। ঠান্ডা আবহাওয়া থেকেও কিন্তু আপনার নাক্সের ডায়রিয়া কিংবা পেট খারাপ শুরু হতে পারে। আদা খাবার পর, পেঁয়াজ খাবার পর মানসিক পরিশ্রম থেকে আপনার ডায়রিয়া শুরু হতে পারে। অভক্তি করে কোনো খাবার খেলে, একটু আগে দেখেছি অভক্তি করে খাবার খেলে পালসের জন্য পেট খারাপ করে, আপনার নাক্সেরও অভক্তি করে খাবার খেলে পেট খারাপ করে। একটু মিলিয়ে নিতে হবে, একটা ঠান্ডা খেলে আরাম আর একটা গরম খেলে আরাম, কত এলোমেলো অবস্থা একটু দেখে নেবেন। নাক্সের বৃদ্ধি ঠান্ডা খাওয়ায়, ঠান্ডা খেলে পালসে কিন্তু ঠান্ডা খেলে বেড়ে যায়, কিন্তু সার্বজনীন নাক্স কিন্তু গরম চায়, পালস কিন্তু ঠান্ডা চায়, একটু মিলিয়ে নিতে হবে। নাক্সের রোগীর নড়াচড়ায় ডায়রিয়া বেড়ে যায়, পালসে কিন্তু বেড়ে যায়। দুইটা দুই মেরুর ওষুধ, একটার নাম নাক্স আর একটার নাম পালস, ভাবতে হবে কিন্তু। বিছানার উত্তাপে কলসিন কিন্তু বিছানার উত্তাপ যদি পেটে লাগে তার পায়খানা কিন্তু কমে যায়, কিন্তু নাক্স যদি নাক্সেরও বিছানার উত্তাপে তার পায়খানা কিন্তু কমে যায়। অডিয়েন্স, আজকে আমি যে কথা বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে এই, কোন রোগের নাম শুনলে, কোন লক্ষণ শুনলে আমরা যে ওষুধ দিয়ে দিচ্ছি বা ওষুধকে ভাবছি, এটা মাথা থেকে আমাদের সরিয়ে ফেলতে হবে। কোন লক্ষণ বললে কিংবা রোগের নাম বললে আমরা তাৎক্ষণিক যে কি ওষুধগুলা ভেবে ফেলি, কোন ওষুধকে আমাদের মগজে নিয়ে আসি বা দেওয়ার জন্য প্রিপারেশন নেই বা দিয়ে ফেলি, এটা থেকে আমাদের সরে যেতে হবে। যেমনি করে গত 5 দিন আমার ডাক্তারেরা রোগী শুধু শুনেছে অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছে, সেই অবস্থায় তার পেট খারাপ, পেট কামড়িয়ে পায়খানা হচ্ছে, এই কথা দিয়ে ওষুধ দিয়ে দিচ্ছে নাক্সবোম। এই নাক্সবোম যেমনি করে দেওয়া সঠিক হয়নি, শুধু রোগীলিপি না নেওয়ার কারণে। প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে একটু দাঁড়াতে হবে, একটু ভাবতে হবে, একটু জেনে নিতে হবে। যখন তখন এক কথার আলোকে ওষুধ দেওয়া যাবে না, এই কথাটুকুই বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝেছেন কিনা আমাকে একটু দ্রুত লিখে জানান। আর আগামী দিন থেকে ইনশাআল্লাহ রাত 9:30 লাইভে আসবো। একেবারে জাস্ট চেষ্টা করবো 9:30 আসার জন্য। 9:30 আসবো, 10টার মধ্যেই শেষ করে ফেলবো। রাত 9:30 ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। আমি আজকে যা বুঝাতে চেয়েছি যে একটি কথা শুনে যে ওষুধটি আমরা দিয়ে ফেলি সেটি দেওয়া ঠিক হবে কিনা, দেওয়া যাবে কিনা, শুধু এই কথাটা শুধু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। একটু লিখে আমাকে জানান। একটু থামুন, শিখলাম, একটু থামুন, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান, একটু থামুন। আপনারা কি এই যে এতক্ষণ যে আমি যা বললাম, রোগীর কোন লক্ষণ শোনার সাথে সাথে কোন ওষুধকে ভাবা যাবে না, এটা মাথা থেকে মুছে ফেলেন। আপনি রোগীর সমস্যাটা সম্পূর্ণ জানার চেষ্টা করেন। আঘাত পেয়েছে শুনলে আপনি আর্নিকা দিয়ে দিবেন, একটু জেনে নেন আঘাতটা কোথায়, চোখে না নাকে, মাথায় না কপালে, বুকে না পিঠে, একটু জানেন না, আপনি আর্নিকা দেন, অসুবিধা নেই। একটু জেনে দেন না, একটু জানেন না, রোগীর কথাটুকু আপনি শোনেন, তার কষ্টটা বুঝেন।
এই কষ্টটা তত্ত্ব সংগ্রহ করেন না। যারাই সংগ্রহ করতে চাচ্ছেন না কিংবা সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে, অনেকে লিখছেন আমরা অল্পতে থেমে যাই এই কারণে কি জানতে হবে আমরা জানি না। কি জানতে হবে এই দায়িত্ব আপনার, এটা আপনার ব্যাপার, আপনার শিখতে হবে। আর এখন যে সুন্দর যেভাবে বলে দিচ্ছি যে আপনি যদি যেই রোগ সম্পর্কে রোগীকে জিজ্ঞাসা করবেন, যে রুব্রিক সম্পর্কে রোগীর কাছে জানতে চাবেন, আপনি সেই রুব্রিকটি একটু ভালো করে পড়ে নেন। একটু ভালোভাবে যদি আপনি সেই রুব্রিকটি পড়ে নেন, তাহলে রোগীকে প্রশ্ন করতে কোনো বাধা থাকে কি? জি স্যার, আপনাদের অনেকেই লিখেছেন 9:30টায় ক্লাস দেওয়ার জন্য, এই জন্য 9:30টায় দিয়েছি। অনেকে চেম্বার থেকে বাসায় পৌঁছতে দেরি হয়ে যায়, অনেকে চেম্বার 9টা বন্ধ করে 9:30টায় বাসায় ফিরে পথের মধ্যে লাইভ করতে হয়, যার জন্য 9:30টায় দিয়েছি। আমার একটু সমস্যা হবে, এই লাইভ শেষ করে এখন আমার রুগী দেখতে হবে, তারপরে বাসায় ফিরতে হবে। আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, আমি 9:30টায় এখন থেকে আসবো। আপনাদের শেখা চাই, আগামী দিন থেকে আমরা শিখব যেটা লকডাউনের শুরুর দিকে, এপ্রিলের শুরুর দিকে আমরা পড়েছিলাম বর্তমান কষ্টের বিবরণ কিভাবে জানবো। আগামী দিন থেকে আমরা বর্তমান কষ্টের বিবরণটি আরেকবার শিখব। তবে কালকে কোনটার উপরে শুরু করব, আমার আইডিতে কালকে দিনে আমি ঘোষণা দিয়ে দেব যে আগামী দিন আমরা বর্তমান কষ্টের বিবরণ কোন রুব্রিকের আলোকে শিখবো, কালকে দিয়ে দেব। তবে আশা করব যে আগামী দিন প্রাইমারি একটা ধারণা দেওয়ার জন্য যে বর্তমান কষ্টের বিবরণটি যদি ভালোভাবে আমরা নিতে না পারি, এখনো অনেক ডাক্তার আছেন, নতুন ডাক্তার অনেকে আছেন যে বর্তমান কষ্টের বিবরণটি এখনো নিতে পারেন না। হয়তো মাথা ব্যথাটা নিতে পারলে বুকেরটা পাচ্ছেন না, বুকেরটা পারলে হয়তো ডায়রিয়াটা নিতে পারছেন না, ডায়রিয়াটা পারলে হয়তো জ্বরেরটা পাচ্ছেন না, জ্বরেরটা পারলে হয়তো কাশিটা পাচ্ছেন না। আমি চাচ্ছি যে আপনারা প্রত্যেকে বর্তমান কষ্টের বিবরণ, যেই সমস্যা হোক না কেন, রুগী যা নিয়ে আসুক না কেন, জ্বর থেকে জন্ডিস, কাশি থেকে ক্যান্সার, সমস্যা যাই হোক না কেন, রুগীর যেন তার সমস্যাটার সম্পূর্ণ তথ্য প্রত্যেক ডাক্তার যেন সুন্দরভাবে কমপ্লিটলি দিতে পারেন, সেটাই চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমাদের সকলের হয়ে যাবে। আজকের ক্লাস কেমন লাগলো একটু দ্রুত লিখে জানান, চলে যাব ইনশাআল্লাহ, এক্ষুনি চলে যাব। আজকের ক্লাস বুঝেছেন কিনা? আজকের ক্লাস বুঝেছেন কিনা বা আজকের ক্লাস কেমন লাগলো খুব দ্রুত লিখেন, লিখলে এখন চলে যাব, দ্রুত লিখেন। আর আগামী দিন থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের অনেকেরই বর্তমান কষ্টের বিবরণটি হচ্ছে না, এটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। দূর থেকে দূরে ওইভাবে তো আর করা যাচ্ছে না, যতটুকু চেষ্টা করছি আপনারা যাই নিতে পারছেন, কতটুকু পারছেন আমি জানি না, কিন্তু আমাদের কিলেক্সের সমস্যাটি শুনে তাৎক্ষণিক কোনো ওষুধ দেওয়া আগে গামছা নিয়ে মাথাটি মুছে দিতে। আরে গামছা নেওয়া লাগবে না, মাথা থেকে সরিয়ে ফেলেন, ভিতর থেকে খালি করতে, উপরে খালি করলে হবে না, ভিতর থেকে খালি করতে হবে। বইটা খুঁজে পাচ্ছেন না, বইটি খুঁজে পাচ্ছেন না, অনলাইনে যারা বই দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করেন না, বুঝেছেন? জি, এই যে কমন কথা, অনেক ভালো, অনেক ভালো, অনেক সুন্দর, অনেক ভালো, কি যে ভালো, কোনটা ভালো তাই তো বুঝি না। যাই হোক, ভালো থাকেন। আজকে আমি রাত 9:30টায় শুরু করেছি, রাত অনেক হয়ে গেল, 10:30 বেজে যাচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।